আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের দাঁত চেপে ওই জিনিসটা করেছিল। আমার কোনো উপায় ছিল না। তাই প্রত্যেকেই আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। পরমবাবু বলছেন সন্তানের মুখের দিকে তাকিয়ে নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, দাঁতে দাঁত চেপে মুখ বুজে সব সহ্য করে গেছেন। তাহলে এবার কথা হলো 2021 সালের 2রা মে যখন টিএমসি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে, তখন সোশ্যাল মিডিয়াতে উনি যে টুইটটা করেছিলেন সেটি কার মুখের দিকে তাকিয়ে করেছিলেন? আমরা যতদূর জানি তখন তিনি অবিবাহিত। একেই মনে হয় বলে দূরদর্শী শিল্পী। মানে সন্তান জন্ম নেবে 2025-এ, কিন্তু তার আগে তিনি 2021 সাল থেকেই কম্প্রোমাইজ আর পোস্ট করা শুরু করে দিয়েছিলেন। এরপরে তো বাচ্চাও বড় হয়ে বাবাকে বলবে, বাবা আমি তো জন্মালাম 2025 সালে, কিন্তু আমার নাম ভাঙিয়ে তুমি 2021 সাল থেকে ডিগবাজি খাওয়া কি করে শুরু করে দিলে? আরেকটা কথা, 2021 সালে সেই পোস্টের নিচে যে বুদ্ধিজীবী এবং শিল্পীরা নিজের লাইক আর সমর্থনের বন্যা বইয়ে দিয়েছিলেন, তারা এখন কোথায়? নাকি দিদির ছাতা ফুটো হয়েছে বলে তারাও এখন বাজারে বর্ষাতে কিনতে বেরিয়েছেন? ও বলছে ও কোনো কাজই পায় না বিজেপি বলে এবং মুখ খোলে বলে, এবং ওকে প্রায় বাড়ি বিক্রি করে দিতে হবে এরকম একটা অবস্থা। তুমি কি জানো? দেখো, রুদ্রনীলের ব্যাপারটা আলাদা গৌতম দা, কারণ অনেক ঘাটের জল খাবো, অনেক দিক থেকে সুবিধে, সব দিক থেকে করতে গেলে মুশকিল হয় জিনিসটা। আমি ওই প্রসঙ্গে যাব না। ভেরি অনেস্টলি আমি রুদ্রনীলের সঙ্গে নিজের তুলনাটায় ঢুকতে চাই না, কেননা ইটস আ কোয়েশ্চন অফ ক্রেডিবিলিটি। আমার মনে হয় না আমি রুদ্রনীলের সঙ্গে এক সঙ্গে ক্রেডিবিলিটি ওয়াইজ উচ্চারিত হতে চাই না। কথা বলছি সেটা প্রাথমিকভাবে আমার ধারণা যে আমি রুদ্র আর আমি 25 বছরের বন্ধু। রুদ্র আর আমার মধ্যে এই 25 বছরের বন্ধুত্বের মধ্যে যত না বেশি বন্ধুত্ব হয়েছে তার থেকে বেশি মতপার্থক্য হয়েছে। সেই মতপার্থক্য কখনো আভ্যন্তরীণ নিজেদের মধ্যে হয়েছে, কখনো রাজনৈতিকও হয়েছে, কিন্তু আমরা এই বন্ধুত্বটার মধ্যে কখনো রাজনীতিটাকে আসতে দিইনি। আমরা সবাই জানি গিরগিটি পরিস্থিতি বুঝে রং পাল্টায়, কিন্তু কিছু মানুষের ট্যালেন্ট এত বেশি যে এরা পরিস্থিতি বদলালে পুরো নিজের গায়ের চামড়াটাই বদলে ফেলে। হাওয়া বদল সিনেমার পরিচালক হচ্ছেন এই পরমব্রত, কিন্তু বাস্তবে দেখছি উনি হাওয়ার থেকেও বেশি দ্রুত গতিতে নিজের স্ক্রিপ্ট বদলান। কিন্তু এটা তুমিও জানো, এটা আমিও জানি, এটা পশ্চিমবঙ্গের মানুষও জানেন যে 2022, 23, 24 এর মধ্যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করা মুশকিল হয়ে পড়ছে। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? এই গত 5টা বছর পার্টিকুলারলি আমার মনে হয় সব দিকেই খুব কেওয়াটিক, খুব ভুল সিদ্ধান্ত আছে, দাদাগিরি, তোলাবাজি, এগুলো অন্য জায়গায় পৌঁছেছিল। মানে এমন একটা জায়গায় পৌঁছেছিল এবং সেটা কন্ট্রোল করা যাচ্ছিল না। আমি একটা খুব কঠিন দূরত্ব তৈরি করেছিলাম তৃণমূল কংগ্রেস সরকারের থেকে 2022, 23, 24 জুড়ে। দুর্নীতি যখন চরমে তখন দূরত্ব বানানোটা কোনো মহান কাজ নয়, ওটা আসলে ড্যামেজ কন্ট্রোল। অতীতে যে অন্যায়গুলোকে আপনি নিজে নীরবতা দিয়ে লাই দিয়েছিলেন, এখনকার দুটো স্লোগানে কি সেগুলোকে জাস্টিফাই করা যায় দাদা? একেবারেই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একদম ঠিক বলেছো যে আমার ব্যক্তিগত যে মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ, ভাবনা চিন্তা, তার সঙ্গে যে দলের সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গঠিত হলো তাদের যে কোর মতাদর্শ সেটা মেলে না, বা সেটার থেকে আমার মতাদর্শ ভিন্ন। 2021-এ যে সরকার, বিদায়ী সরকার, যে দলের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, এই কথাও সত্যি যে 2021-এ আমরা তাদেরকে এই অতি দক্ষিণপন্থী রাজনীতির তুলনায়, যাকে ইংরেজিতে লেসার ইভল বা মন্দের ভালো ভেবেছিলাম। ওনার এই অবস্থানটা আসলে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে নার মতো। মানে একদিকে তার বামপন্থী ইমেজটাও বজায় থাকবে, আবার অন্যদিকে শাসক দলেরও রাগ হবে না। এই দ্বিচারিতাকে আর যাই হোক সততা বলা যায় না। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। তারপরে হলো হচ্ছে 2024-এ আরজি করের মতো একটা ঘটনা ঘটলো। সেই সময় আমাকে রাস্তায় তোমরা দেখেছো, আমি বহু সভায়, বহু জায়গায়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রাস্তায় মিছিলে সামিল হয়েছি এবং কমপ্লিটলি আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল। কেননা হ্যাঁ, ঠিক কথাই, আমি এখনো বলছি আমি ভারতীয় জনতা পার্টির বা অতি দক্ষিণপন্থী রাজনীতির আমি বিরোধী, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আর
মানে এই ভুল সিদ্ধান্তগুলোর, এবং সব থেকে বড় কথা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটার পরে আমার মনে হয়েছিল যেভাবে একটা সরকারের রিয়াক্ট করা উচিত তারা করছিলেন না, তো সেই জন্যই আরোই সেটা আরোই সেটা বেশি করে সেই মানে ওই দূরত্বটা আমি তৈরি করি। মিছিলে গিয়ে লম্বা চওড়া ভাষণ দিলেই কি আপনার অতীতের সব চাটুকারিতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? না, একদমই না। বছরের পর বছর যে শাসক দলের তোষামত করে নিজের আখের গুছিয়েছেন, আজকে দুটো ব্যানার হাতে ছবি তুলে নিলে সে পাপ ঢাকা পড়ে না। সাধারণ মানুষ যখন এই নারকীয় ঘটনার জাস্টিস চাইতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি সেটাকে ব্যবহার করছেন নিজের ধুয়ে যাওয়া ইমেজটাকে পুনরুদ্ধার করতে। দুটোর মধ্যে ফারাক আছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। দাদা এমন অভিনয় করেন যে কখন চরিত্রে আছেন আর কখন বাস্তবে আছেন সেটাই বোঝা মুশকিল। যদি ওই গল্প বিদেশে শুটিং করবার সময় যদি মিলে না যেত, বলতে কোনো দ্বিধা নেই, পশ্চিমবঙ্গে আমার শুটিং করতে দেওয়া হতো না। আমি 5 বছরে 2021 থেকে এই 26 অব্দি মোট শুটিং করেছি 72 দিন। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক শিল্পী একের পর এক কাজ হারিয়েছেন, তখন আপনাদের ইন্ডাস্ট্রির সবাই মিলে এসে প্রতিবাদ করলেন না কেন তাদের হয়ে? যে রুদ্রনীল ঘোষের পাশে বসে আপনি এত বড় বড় কথা বলছেন, সেই রুদ্রনীল ঘোষ বিগত 5 বছরে মাত্র 69 দিন কাজ পেয়েছেন। তখন আপনার বন্ধুপ্রীতি কোথায় ছিল পরমবাবু? আপনারা যদি সবাই মিলে প্রথম থেকে এই বাংলা ইন্ডাস্ট্রিকে রাজনীতি মুক্ত করে রাখতেন বা রাজনীতি মুক্ত করার চেষ্টা করতেন, তাহলে আমার মনে হয় বাংলা চলচ্চিত্র জগতের এমন দুরবস্থা আজকে আমাদের দেখতে হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার মনে হয় ইন্ডাস্ট্রিকে যদি প্রথম থেকেই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যেত, তাহলে আজ অনেক প্রতিভাবান শিল্পী আরো বেশি করে কাজ করার সুযোগ পেতেন। শিল্পীর নিজস্ব রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু কাজের পরিচয় হবে শিল্পীর মান নিয়ে, তার রাজনৈতিক পরিচয় নিয়ে নয়। চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়নি। লজ্জা লজ্জা লজ্জা। মানুষ এই যে রায়টা 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ, মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? মানুষের রাগ এত কেন হয়েছিল বুঝতে পারছো না? দিনের পর দিন হতে থাকা অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করার পর যখন অবশেষে এই দম বন্ধ করা এবং পচে যাওয়া ব্যবস্থার পতন ঘটল, তখন শুধু সাধারণ মানুষই স্বস্তির নিঃশ্বাস ফেলেনি, বরং গোটা ব্যবস্থাটাই যেন হাফ ছেড়ে বাঁচল। কেসটা তুমি ধরেই ফেলেছো। আপনার কলকাতা শহরতলি অঞ্চলে আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলবো, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। নিজের বাড়িতে একতলা তুলতে গেলে টাকা, ঘর বানাতে গেলে টাকা, এমনকি কমোড বসাতে গেলেও টাকা। মানে তোলামূল দলের কাটমানে নিতে নিতে এমন পর্যায়ে এসে পৌঁছেছিল যে কিছুদিন পর তো বাথরুমে ফ্লাশ করলে পরেও জল অপচয় ট্যাক্স বলে জানলা দিয়ে কেউ হাত বাড়িয়ে দিত। দিনের পর দিন আপনার চ্যানেলে রেকর্ড আছে, আরজি কর আমি ডিফেন্ড করিনি, দলের হয়ে লড়াই করিনি, আরজি কর কাণ্ড আপনার চ্যানেলে সন্দেশখালির সময় আমি যাইনি, আমার দলকে ডিফেন্ড করিনি, আমি ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করেছিলাম, কারণ আমি দলের মুখপাত্র ছিলাম। কিন্তু মন থেকে কি সেটা মেনে নিয়েছি? মন থেকে যখন মেনেই নাওনি, তাহলে এতদিন ডিফেন্ড করছিলে কেন? যখন দলকে বাঁচাতে আরজি করার মতো ঘটনা নিয়ে কথা ঘোরাচ্ছিলে, তখন বিবেকে বাঁধেনি? 2016 সালের প্যানেল বাতিলের পর 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে গেল। সেটা দেখার পরও নিজের দলকে ডিফেন্ড করার জন্য উল্টো পাল্টা বকে গেছো, তখন বিবেকে বাঁধেনি? আজকে দল হেরে যাওয়ার পরে তো বড় বড় কথা বেরোচ্ছে। ওরে বাবা রে বাবা। প্রতীক জৈন আমাকে ডাকলো গোদরেজ ওয়াটার সাইডের অফিসে, বললো তোমার টিকিট কনফার্ম। আমি বললাম কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। তার ঘর থেকে বেরোলাম, একজন তারই অফিসের শীর্ষস্থানীয় কর্মী, সে আমাকে বললো 50 লক্ষ টাকা দিতে হবে, তোমার টিকিট কনফার্ম হয়ে গেছে, 50 লক্ষ টাকা দিতে হবে। আমার কাছে তো 50 লাখ টাকা নেই, আমি তো এমএলএ না, এমপি না যে আমি বিরাট তোলাবাজি করেছি, কারোর জমি দখলও করিনি, কোনো মেয়ের গায়ে হাত দিইনি, কারোর নামে ফলস পুলিশ কেসও দিইনি, তো টাকা পাবো কোত্থেকে? আমার বউ তার গয়না তুলে দিয়েছিল আমার হাতে, পরের দিন আমার বিবেকে বাঁধেনি বলে বউকে ফেরত দিয়ে দিই সে গয়না। ঘাটালের সাংসদ দেবরাতে একটাই নাম পাঠিয়েছিল, রিজু দত্ত, আমি 50 লাখ টাকা দিতে পারিনি। 17ই মার্চ দেখলাম দেবরাতে রাজীব ব্যানার্জির নাম বেরোলো। তিনি কি দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, আমি সেটা নিয়ে মন্তব্য করব না, কিন্তু আমি তো পাইনি টিকিট। বারে তোলামূল দলের স্ট্র্যাটেজি।
তোলাবাজি কি শুধু কয়লার খনি বা বালির ঘাটে আটকে থাকে? এরা তো নিজেদের দলের লোককেও ছাড়তো না। ভাবুন একবার, একজন প্রার্থীকে বলা হচ্ছে নেতা হতে চাও, আগে 50 লাখ টাকা দাও, তারপরে টিকিটের দেখা পাবে। এরপর ভোটে জিতবে না হারবে সেটা তোমার ভাগ্য। আর যারা এই টিকিট কিনতো তারাও তো কম ধুরন্ধর নয়। 50 লাখ টাকা দিলাম, হেরে গেলে পুরো টাকা জলে, কিন্তু যদি একবার জিতে যাই তাহলে 5 বছরে পুরো 50 কোটি টাকা তুলে পকেটে ভরবো। এটাই ছিল তোলামূল দলের আসল মাস্টার প্ল্যান। আমার অভিষেক দার বিরুদ্ধে কোনো মন্তব্য নেই, শুধু একটা কথা বলতে চাই, অভিষেক দা কেন নিজের দলের কর্মীদের বিশ্বাস না করে, নিজের দলের যারা লয়ালিস্ট তাদের বিশ্বাস না করে একটা থার্ড পার্টি এজেন্সি যারা ব্যবসায়ী করতে এসছে, যারা তৃণমূল কংগ্রেসের থেকে টাকা নিয়ে কন্ট্রাক্ট করেছে, তাদের উপর পুরো দলটা ছেড়ে দিল। মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল দলে, যদি আমি রিজু দত্ত যে নিঃস্বার্থে দল করছি, দলের লয়ালিস্ট, আমি যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা দলের কোনো শীর্ষ নেত্রীকে, দাদা এ ভালো, এ প্রাণপাত করে দল করছে, আর আইপ্যাক বলল যে না এ ভালো না কারণ অন্য থেকে হয়তো টাকা নিয়ে নিয়েছে, তাহলে ওর নামটা তো কাটা যাবেই, উল্টে আমি কেস খেয়ে যাবো। আইপ্যাককে শুধু শুধু কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নেই দাদা। একটা সংস্থা কখন একটা দলের ভাগ্য নির্ধারণ করে না। আসল সত্যিটা হলো মানুষ এবার এমনিতেই পরিবর্তন চেয়েছিল। যখন মানুষের ক্ষোভ বছরের পর বছর জমতে থাকে না, তখন কোনো স্ট্র্যাটেজি, কোনো প্রচার বা কোনো ম্যানেজমেন্ট দিয়ে সেই ক্ষোভকে ঢেকে রাখা যায় না। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। তার উপর খুব মুখ্যমন্ত্রীর মুখের ওরকম ভাষা, ভরা মঞ্চে দাঁড়িয়ে আস্ত একটা কমিউনিটিকে ধমক দেওয়া, সাধারণ মানুষ কেন সহ্য করবে? সেই জন্য জোট বেঁধে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা বাধ্য হয়েছিলাম দলের মনোবল বজায় রাখার জন্য এটা বলতে যে আইপ্যাক কাজ করছে, আইপ্যাক কাজ করছিল না, আইপ্যাক বন্ধ করে দিয়েছিল 10 দিন ভোটের আগে। আপনাদের ন্যাশনাল চ্যানেলে গিয়েও বলেছিলাম এগুলো মিথ্যে কথা। কি করব পার্টির লোকেদের, পার্টির ছেলেদের বলবো আইপ্যাক সাইড হয়ে গেছে? যে আইপ্যাক দল চালাতো তাহলে তো ভোটের আগেই খেলা শেষ হয়ে যেত। আইপ্যাক কাজ করুক না করুক, আসল খেলা বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। ভোটের দিন শুধু তার ফলাফলটা বেরিয়েছে, কারণ সাধারণ মানুষ অনেক আগে থেকেই মনস্থির করে ফেলেছিল কাকে ভোট দেবে। বছরের পর বছর ধরে মানুষের মনে জমে থাকা যে ক্ষোভ, রাগ এবং হতাশা জমেছিল না, এটা তারই প্রতিফলন। এখনো কিন্তু তৃণমূল কংগ্রেস 41% মানুষের ভোট পেয়েছে। তৃণমূলের বিজেপির মধ্যে ফারাক মাত্র 32 লাখের। হিসেব অনেক কিছুই হতে পারে, কিন্তু এটাও বলছি মানুষ, বাংলার মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়েছে, সেটা নিয়ে ন্যাকামি করে লাভ নেই। লজ্জা করে না? বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে। আমি বলবো না মমতাদির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের লোয়ার লেভেল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, এদের বিরুদ্ধে। 41% ভোট বা 32 লাখের ব্যবধান দেখিয়ে লাভ নেই। হার আসলে হারই হয়। আর এখন তো যা অবস্থা, আগামী নির্বাচন আসতে আসতে এই তৃণমূল দলটাই থাকে কিনা সেটাই দেখার। এই পিসি ভাইপোর কোম্পানি এবার চিরতরে বন্ধ হতে চলেছে। আর আমি এটার পতন চাইছিলাম যে এরা যাক, এবার যাক, নতুন কেউ আসুক। আরে রে রে রে, শুনলেন তো সবাই চিরঞ্জিত দার নতুন বাণী। উনি নাকি মন থেকে চাইতেন এই তৃণমূল সরকারটা যাক এবং নতুন সরকার আসুক। বাহ দাদা বাহ, হাততালি, সবাই একবার জোরে হাততালি দিন ওনার জন্য। তখন বারাসাত দিলেন আমায় দাঁড়ানোর জন্য, জিতে গেল। এই আমার আশা। 2011, 2016, 2021। না মানে পাল্টি খাওয়ার একটা মিনিমাম লিমিট বা স্ট্যান্ডার্ড থাকে। যে দলের হয়ে পরপর 3 বার ভোটে দাঁড়ালেন, বিধায়ক হলেন, ক্ষমতার সবটুকু ভোগ করলেন, আজ সেই দল হারতেই হঠাৎ আপনার বিবেক ঘুম থেকে জেগে উঠল? না মানে এতদিন এই ইচ্ছাটা মনের কোন কোনায় লুকিয়ে রেখেছিলেন দাদা? না মানে দল জিতলে দিদির অনুগত ভাই, আর দল হারলে আমি তো মনে মনে অন্য কিছু চাইতাম। একেই কি বলে সুযোগ সন্ধানী ডিগবাজি? সিনেমার পর্দায় তো অনেক বড় বড় ডায়লগ ঝেড়েছেন, কিন্তু বাস্তবে যে আপনার আসল রূপটা কতটা সস্তা এবং বেইমান সেটা গোটা বাংলার মানুষ আজ দেখে নিল। আমি মিছিল করতে পারি না, কারণ আমি একজন স্টার। আমি মিছিলে ওরম হেঁটে হেঁটে স্লোগান দিতে দিতে যেতে পারি না। বাহ কি কথা!
আমি স্টার, আমি মিছিলে হাঁটতে পারি না। যে সাধারণ মানুষ আপনাকে স্টার বানিয়েছে, পরপর 3 বার আপনাকে ভোটে জিতিয়েছে, তাদের জন্য সামান্য মিছিলে হাঁটতে গেলে বুঝি আপনার স্টারডম গলে জল হয়ে যায়? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। এটা কেউ পারবে না, এটা দেবও যাবে না, কেউ যাবে না, এইভাবে কেউ যাবে না। আবার বলছেন দেবও নাকি মিছিলে যাবে না, কেউ নাকি মিছিলে যাবে না। মানে নিজে তো অলস, এবার অন্যদেরও টেনে নামাচ্ছেন। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে, সেটা সবাই জানো, এই যে পলিটিক্সের ভিতরে করাপশনও আছে, ওটা আমি পারি না করতে। শেষে সততার কি চাদরটাই না ওড়ালেন। পলিটিক্সে করাপশন বা দুর্নীতি হয়, ওটা আমি পারি না। ওহো হো, কি সাধু পুরুষ রে বাবা। তা পলিটিক্সে করাপশন আছে সেটা তো সবাই জানে, কিন্তু আপনি পরপর টানা 3 বার বিধায়ক থেকে চলে যাওয়ার পর আজকে হঠাৎ কেন এই জ্ঞানের উদয় হলো? এত বছর কি তাহলে হিমালয় তপস্যা করছিলেন? রাজনীতিতে দুর্নীতি আছে বলেই তো ভালো মানুষের আরো বেশি করে প্রয়োজন। কেউ যদি বলে যে ওই ঘরে ময়লা আছে, ওই ঘরে আমি ঢুকবো না, তাহলে ময়লা পরিষ্কার করবে কে? রাজনীতি যদি শুধু পরিষ্কার মঞ্চ, ক্যামেরা আর হাততালিরই জায়গা হতো, তাহলে সেটা জনসেবা কোথায় থাকে? সেটা তো শুধু একটা পিআর ইভেন্ট হয়ে থেকে যায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।